চিকিৎসা খাতকে তৃণমূল পর্যায়ে শতভাগ পৌঁছে দিতে প্রধান উপদেষ্টার কাছে স্বাস্থ্য খাত সংস্কার কমিশন যে প্রস্তাবনা পেশ করেছে তা বাস্তবায়ন হলে চিকিৎসা ক্ষেত্রে আমূল পরিবর্তন আসবে বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। অত্যাবশ্যকীয় ওষুধের প্রাপ্যতা নিশ্চিত করা হলে চিকিৎসা সেবা নিয়ে অতীতের কালিমা মুছে মানসম্মত চিকিৎসা দেওয়া সম্ভব বলেও মনে করেন তারা। তাপস চন্দ্র দাসের ক্যামেরায় আবু সাইদুপুর বিশেষ রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় অধ্যাপক এ.কে আজাদ খানকে কমিশন প্রদান করে 12 সদস্যের স্বাস্থ্য কমিশন গঠন করেন, যার কাজেই অতীতের কালিমা মুছে স্বাস্থ্য খাতকে নতুন করে ঢেলে সাজানো। প্রধান উপদেষ্টার এই উদ্যোগটা আসলে বাস্তবসম্মত এবং এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের দেশের জন্য, এবং এটা যদি মাঠ পর্যায়ে যায় এটা আসলে তৃণমূল পর্যায়ে যারা যারা আছে সবাই খুব উপকৃত হবে। স্বাস্থ্য খাতের সংস্কারের কমিশনকে আমরাও এটা ধন্যবাদ জানাই তাদেরকেও যে তারা এটা সুন্দর একটা উদ্যোগ নিছে। আর এরই ধারাবাহিকতায় গেল 5 মে বাংলাদেশ স্বাস্থ্য কমিশন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে সংস্কার প্রস্তাব দাখিল করেন। আমরা প্রপোজ করেছি যে একটা বাংলাদেশ স্বাস্থ্য কমিশন যে ওভারসি করবে, পলিসিটার বিষয়গুলো আলাপ করবে, আর একটা হলো স্বাস্থ্য সেবা বিভাগ, সেটা কিন্তু হবে। দাখিলকৃত এই প্রস্তাবনা দ্রুত বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞ ও গবেষক অধ্যাপক খন্দকার জিয়াউল ইসলাম জিয়া। স্বাস্থ্য বীমার উপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, এসব প্রস্তাবনা বাস্তবায়ন হলে দেশের চিকিৎসা ক্ষেত্রে আমূল পরিবর্তন ঘটবে। সেবা প্রদানের ক্ষেত্রে যে প্রতিষ্ঠানগুলি আছে সেগুলিকে একটা বিজ্ঞানধর্মী এবং গবেষণাধর্মী প্রকল্প হিসেবে গ্রহণ করতে হবে। তাহলে সেখানে যদি একটি স্বাস্থ্য বীমা আমাদের দেশে চালু থাকে তাহলে বীমার আয়তায় সেই ব্যক্তিটি বা পরিবারটি স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবে না। সংস্কার কমিশনে তারা অনেকগুলি দিক নির্দেশনা দিয়েছেন সরকারকে, সেই নির্দেশনাগুলি যদি বাস্তবায়ন করা সম্ভব হয় তাহলে স্বাস্থ্য ব্যবস্থাকে পরিবর্তন এবং জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব। আর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মসলিউদ্দিন বলেন, প্রস্তাবিত রূপান্তর প্রক্রিয়া স্বাস্থ্য খাতকে আরও গতিশীল করবে। এতে চিকিৎসা খাতে ফিরে আসবে পেশাগত নিরপেক্ষতা ও স্থিতিশীলতা। সংস্কার কমিশনের যে প্রস্তাবনাগুলো দেওয়া আছে সেটা হচ্ছে প্রয়োজনীয় অত্যাবশ্যকীয় ওষুধগুলো নিশ্চিত করা তৃণমূল পর্যায়ে, এবং সমস্ত ওষুধগুলোর মধ্যে আমরা জেনেরিক নেম আকারে প্রকাশ করা, এবং যে সমস্ত জায়গাগুলোতে ওষুধগুলো দেওয়া হবে সেগুলোর জেনেরিক নেম অনুসারে জনগণের কাছে যাতে পৌঁছে দিতে পারে। যদি এটা নিশ্চিত করা যায় তাহলে কম মূল্যে ওষুধ জনগণ পাবে। এছাড়া একটা কমিশনের একটা প্রস্তাব আছে জাতীয় ফার্মেসি নেটওয়ার্ক। যদি এই নেটওয়ার্কের মাধ্যমে আমরা অনেক কম মূল্যে সাধারণ মানুষকে ওষুধ দিতে পারব। এছাড়া বর্তমানে ক্যান্সার, ডায়াবেটিস এবং হাইপারটেনশনের যে সমস্ত ওষুধগুলো আছে এগুলিকে যদি আমরা আরও স্বল্প মূল্যে সাধারণ মানুষকে দিতে পারি, বিশেষ করে এই সমস্ত রোগগুলি যেগুলি নন কমিউনিকেবল ডিজিজ দিতে পারি, তাহলে জনগণ আরও বেশি উপকৃত হবে। প্রধান উপদেষ্টার কাছে স্বাস্থ্য খাত সংস্কার কমিশন যে প্রতিবেদন দাখিল করেছেন এটি যদি পুরোপুরি বাস্তবায়ন করা যায় তাহলে তৃণমূল পর্যায়ের মতো যে মানুষের চিকিৎসা সেবার মৌলিক অধিকার সেটি যেমন একদিকে বাস্তবায়ন হবে, তেমনি অতীতের চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হওয়া মানুষগুলো তাদের সেই দুর্ভোগ থেকে লাঘব পাবে বলে মনে করেন চিকিৎসকরা। বাংলাদেশ মেডিকেল থেকে আবু সাইদুপু, মাই টিভি, ঢাকা। দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। গতরাত 3টার দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের 9 মাস পর দেশ ছাড়লেন আব্দুল হামিদ। রাত 3টা 5 মিনিটে থাই এয়ারওয়েজের TG340 নম্বর ফ্লাইটে ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন আব্দুল হামিদ। কিশোরগঞ্জে গত 4 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মিছিলে হামলা, গুলিসহ সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে শেখ হাসিনা সহ 124 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও 250 জনের নামে মামলা হয়। গত 14 জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় হওয়া এই মামলায় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদেরও নাম রয়েছে। তবে ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে আব্দুল হামিদের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা না থাকায় সাবেক রাষ্ট্রপতিকে বিদেশে যেতে দেয়া হয়েছে।
এদিকে অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত কি কি বিচার ও সংস্কার করেছে তা জানতে চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে এসব বিষয়ে জানতে চান তিনি। হাসনাত লিখেন, খুনিকে দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়, পুলিশ আসামি হলেও আদালত থেকে জামিন দেওয়া হয়, দ্বিতীয় ট্রাইব্যুনাল জানুয়ারিতে হওয়ার কথা থাকলেও মে মাসে এসেও শুরু হয়নি। তা ইন্টারিম এখন পর্যন্ত কি কি বিচার ও সংস্কার করেছেন, যোগ করেন এনসিপির মুখ্য সংগঠক। মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের খালাস চেয়ে আপিল শুনানি শেষ। এ বিষয়ে আগামী ২৭ মে আদেশ দেওয়া হবে। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ শুনানি শেষে রায়ের জন্য এদিন ধার্য করেন। শুনানি শেষে আসামি পক্ষের আইনজীবী শিশির মনির জানান, এটিএম আজহার সহ মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডপ্রাপ্ত জামায়াতের সকল নেতাই সংঘবদ্ধ অন্যায় অবিচারের শিকার। তিনি আশা করছেন ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে রায়ের নতুন ইতিহাস সৃষ্টি হবে এবং ট্রাইব্যুনাল কিছুটা হলেও কলঙ্কমুক্ত হবে। সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জনাব এটিএম আজহারুল ইসলামের আপিল মামলার শুনানি আজকে শেষ হল। মাননীয় আদালত বাংলাদেশ সুপ্রিম কোর্টের ফুল বেঞ্চ ২৭শে মে এই মামলার রায় দেওয়ার জন্য দিন নির্ধারণ করেছেন। আমরা আমাদের সাবমিশনে যেটা বলেছি যে জনাব এটিএম আজহারুল ইসলাম সহ মাওলানা মতিউর রহমান নিজামী, জনাব কামরুজ্জামান, জনাব আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, জনাব মীর কাশেম আলী, সালাউদ্দিন কাদের চৌধুরী সকলেই সিন্ডিকেটেড ইনজাস্টিসের শিকার হয়েছেন। জুলাই আগস্টের গণহত্যার বিচার না হলে ভবিষ্যতে দেশে ফ্যাসিবাদ আরও ভয়ঙ্কর রূপে ফিরে আসবে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। ভোরে আজিমপুর কবরস্থানে ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের কবর জিয়ারত শেষে একথা বলেন তিনি। জামায়াত আমির বলেন, দেশের মানুষ এখনও ন্যায় বিচার থেকে বঞ্চিত। ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম ন্যায় বিচার পাবেন। এছাড়া জামায়াতে ইসলামের নিবন্ধন ও প্রতীক দ্রুত সময়ের মধ্যে ফিরে পাওয়ার আশাবাদও ব্যক্ত করেন জামায়াত আমির। আল্লাহর কিছু নেক বান্দাদের বিরুদ্ধে বিগত ফ্যাসিবাদী সরকার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়। সংগঠন হিসাবে জামাতকে টার্গেট করে আর ব্যক্তি হিসাবে এর নেতৃবৃন্দকে টার্গেট করে। তারা মিথ্যা মামলা দিয়ে আমাদের সম্মানিত নেতৃবৃন্দকে জেলে পুরে কাউকে ফাঁসি দেয় আর কেউ কেউ জেলের ভিতরেই দুনিয়া থেকে বিদায় নেন। তাদের বিরুদ্ধে এই মিথ্যা মামলা যেটা হয়েছিল, আদালতে আইনি লড়াইয়ে নেতৃত্ব দিয়েছিলেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। এই অপরাধে তার চেম্বারে দুইবার ডিবি এবং বিভিন্ন এজেন্সি গিয়ে তাকে বিরক্ত করে, অপমান করে। শেষ পর্যন্ত তার জীবনের উপরে হুমকি প্রদান করা হয়। সেটাও উপেক্ষা করে তিনি এই লড়াই চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু যখন তার কাছে এটা নিশ্চিত হয়ে গেল যে একদিনের জন্য সরকার আর তাকে এই লড়াই চালাতে দিবে না, বরঞ্চ তারা কুমতলব হাসিল করার জন্য তার উপরেও ঝাঁপিয়ে পড়বে, তখন তিনি বাধ্য হয়ে দেশ ছেড়েছিলেন। দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে আওয়ামী লীগের যেসব নেতাকর্মীরা সরব ছিলেন তারা বিএনপি সদস্য হতে পারবেন বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। আর ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, যত তাড়াতাড়ি নির্বাচন হবে ততই অন্তর্বর্তী সরকারের সম্মান বাড়বে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। ইউসুফ আলী রিপোর্ট। সদস্য নবায়ন ও দলের প্রাথমিক সদস্য সংগ্রহের তথ্য জানাতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। প্রাথমিক সদস্য নবায়নের জন্য দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, আগামী 15 মে থেকে 15 জুলাই পর্যন্ত বিএনপির সদস্য নবায়ন এবং দলের প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযান চলবে। আওয়ামী লীগের আমলেও যারা হয়তো একসময় আওয়ামী লীগ করতেন, কিন্তু আওয়ামী লীগের এই দুঃশাসন, আওয়ামী লীগের বর্বরচিত কর্মকাণ্ড, লুটপাট, টাকা পাচার এটাকে পছন্দ করেনি, তারা আগেই আওয়ামী লীগ থেকে সরে গেছেন, তারা আসতে পারবে না কেন? এছাড়াও
আমরা চাচ্ছি যে সমাজে যারা ফ্রেশ মানুষ, একজন ভদ্রলোক হয়তো রিটায়ার্ড করেছেন, তিনি অন্তরে লালন করেন, একজন শিক্ষক হতে পারেন, একজন গভর্নমেন্ট অফিসার হতে পারেন, একজন ব্যাংকার হতে পারেন, একজন কৃষক হতে পারেন, একজন শ্রমিক হতে পারেন। প্রাথমিক সদস্য যারা হবেন তাদেরকে এই ফর্মটা পূরণ করতে হবে। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বক্তারা বলেন, নির্বাচনের মাধ্যমে জনগণের মতামতের প্রতিফলন ঘটাতে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে হটানো হয়েছে। ষড়যন্ত্র হচ্ছে গণতন্ত্রের বিরুদ্ধে। হাসিনা করেছে 15-16 বছর ধরে, কোনোভাবেই সে নির্বাচন মানতে চায় না। এটা জালিয়াতির নির্বাচন করে বারবার তার চেহারা দেখলে মনে হয় যে একটা, বললে তো আপনারা অনেকে হয়তো অখুশি হতে পারে, ডাইনি সুলভ চেহারা। হাসিনা ডুবেছে হাসিনার কারণে, কোথায় যে গেছে আমরা খুঁজেও পাচ্ছি না। জোর যেখানে ওখানেই ষড়যন্ত্র, কাজেই অন্যায়ভাবে ক্ষমতা দখল করে রাখা দরকার নাই। আমরা বলি যতটুকু সময় আছে এই সময়ে যত ভালোভাবে বিদায় নিতে পারবে ততই মঙ্গল। আর ক্ষমতার লোভ যদি একবার পাওয়া যায় তাহলে কিন্তু শেখ হাসিনা। অপর অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান বলেন, জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্তি নয়, সংস্কার করতে হবে। বাংলাদেশে প্রতি বছর কম বেশি 3.5 লাখ কোটি টাকা ট্যাক্স আহরণ করা হয় বা আহরিত হয়। এটা যাতে 10 লাখ কোটি টাকায় উন্নীত হয় সেই পরিকল্পনা আমরা আইনজীবীরা করছি, বিশেষ করে কর আইনজীবীরা। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের হস্তক্ষেপ থেকে বাংলাদেশকে অবশ্যই মুক্ত রাখতে হবে, নিজেদের বিষয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়া ওয়েন। সকালে বাংলাদেশ ও চীন সম্পর্কের 5 দশক পূর্তিতে BIISS এর এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। রাষ্ট্রদূত বলেন, স্বাধীনতা পরবর্তী সময় থেকে দুই দেশ একত্রে কাজ করে যাচ্ছে। সামনের দিনগুলোতে এই সম্পর্ক আরও দৃঢ় ও গভীর হবে। দুই দেশের সম্পর্ক অনন্য উচ্চতায় নিতে বাংলাদেশ ও চায়না প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও বলেন, পাক ভারত চলমান পরিস্থিতি নিয়ে চীন উদ্বিগ্ন। বিদ্যমান উত্তেজনাকর পরিস্থিতিতে দুই পক্ষকে শান্ত থাকতে হবে। It is an opportunity to charter an even brighter future for our bilateral cooperation. To start with, I'd like to thank Peace for hosting this event and all of you for your continued support for the China-Bangladesh relations. চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরের লালদিয়ায় গ্রিন পোর্ট নির্মাণ প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে নেদারল্যান্ড ভিত্তিক একটি প্রতিষ্ঠানের সাথে আলোচনা চলছে বলে জানিয়েছেন বিডা চেয়ারম্যান। সকালে চট্টগ্রাম বন্দর এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। চট্টগ্রাম বন্দর প্রস্তাবিত লালদিয়া পোর্ট ও বিএ টার্মিনাল এলাকা পরিদর্শনকালে বিডা চেয়ারম্যান সাংবাদিকদের জানান, বিএ টার্মিনাল বাস্তবায়িত হলে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বহুগুণ বেড়ে যাবে। এ সময় তিনি বলেন, নেদারল্যান্ডের একটি প্রতিষ্ঠান লালদিয়ায় গ্রিন পোর্ট নির্মাণে $800 মিলিয়ন বিনিয়োগ করবে, যেখানে হাজার হাজার কর্মসংস্থান হবে। একই সাথে প্রায় $2 বিলিয়ন বিদেশি বিনিয়োগে মাস্টার প্রজেক্ট বে টার্মিনাল প্রস্তাবিত হয়ে গেলে 25,000 মানুষের কর্মসংস্থান হবে বলে আশা করেন বিডা চেয়ারম্যান। যদি কর্মসংস্থান হয় তাদের সাথে 25,000 ফ্যামিলি, তার মানে আমরা তো ইজিলি বলছি 1 লাখ লোকের, জাস্ট মিনিমাম 1 লাখ লোকের কথা বলা হচ্ছে, যারা এডিশনাল এই চিটাগং শহর এই এলাকায় এসে থাকা শুরু করবে, এই এলাকায় কাজ করবে। তো তাদের বাসস্থান, তাদের চিকিৎসা, তাদের যাতায়াতের ব্যবস্থা এবং তাদের যে শিক্ষা, তাদের ফ্যামিলির এডুকেশনের যে পার্টটা, এই প্ল্যানিংটাও আমাদেরকে আসলে হয়তো পুরো ওভারঅল পিকচারের মধ্যে নিয়ে আসা উচিত। বহুল আলোচিত 2001 সালে রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের রায় ঘোষণা হয়েছে। বেলা 11:20 বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণা শুরু করেন। আজ রায়ে মামলায় সাক্ষীদের বক্তব্য পাঠ করেন আদালত। সাজার অংশ মঙ্গলবার ঘোষণা করা হবে। আদালতে আসামিদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট SM শাহজাহান ও মোহাম্মদ শিশির মনির। গত 30 এপ্রিল বহুল আলোচিত 2001 সালে রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের রায়ের জন্য 8 মে দিন ধার্য করেন হাইকোর্ট। রমনা বটমূল মামলায় ফাঁসির মামলা যেটা ছিল, আজকে রায় পড়া শুরু হয়েছে। তো রায় পড়া শুরুর আগে মাননীয় জ্যেষ্ঠ বিচারপতি এই বেঞ্চের উনি বললেন যে আমরা এভিডেন্সগুলো আজকে পড়ে শেষ করব, আর অর্ডার পোর্শনটা আজকে হচ্ছে না, বিকজ
এর মধ্যে দুজন হাফেজ মাওলানা ইয়াহিয়া আর আরেকজন মাওলানা আব্দুর রৌফ, এই দুজন মারা গেছেন জেলখানায় বলে যেটা আমরা সংবাদ পেয়েছি। কাজেই এটা আমরা একটু অথেন্টিকেট সংবাদ নিতে চাই, খবর নিতে চাই, তারপরে আমরা পূর্ণাঙ্গ রায় বা ডেলিভারি এবং এটা অর্ডার পোর্শন যেটা এটা নেক্সট ওপেনিং ডে যেদিন সেদিন বলবেন কিনা রমনা নিয়ে, নাকি একবারে বলবেন তখন? এতটুকু আমরা মনে করি যে আমি 3 জনের পক্ষে ছিলাম। আমরা মনে করি যে এই মামলায় কোনো এভিডেন্স নাই, এই মামলায় আমাদের আসামিরাও বেকসুর খালাস পাবেন ইনশাআল্লাহ। এই আশা রাখি আমরা, এই আশা আমরা রাখি। মুন্সিগঞ্জে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে আটকে ডাকাতির চেষ্টায় ঘটনায় 5 ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া চাঞ্চল্যকর ওই ঘটনার ভিডিও দেখে জড়িতদের শনাক্ত করে পুলিশ। বিশেষ অভিযানে ঢাকার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় 3টি দেশীয় ধারালো অস্ত্র। তারা সকলেই ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় ভাড়া বাড়িতে থেকে এক্সপ্রেসওয়েতে ডাকাতি করত। মুন্সিগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে সভাকক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার। কেরানীগঞ্জ মডেল থানা এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানা থেকে গত রাত্রে আমরা যে 6 জন ছিল তার মধ্যে 5 জনকে গ্রেফতার করতে সক্ষম হই। যে 5 জনকে আমরা গ্রেফতার করেছি তারা আমাদের কাছে স্বীকার করেছে তারা ঘটনাস্থলে উপস্থিত ছিল এবং ডাকাতি করার চেষ্টা করেছে। যে ডাকাত দল ছিল, যে সিএনজি কামাল যার নাম বলেছি, সে গত সেপ্টেম্বর মাসেও এই সার্ভিস লেনের জায়গায় আরেকটা প্রাইভেট কারকে আটকিয়ে ডাকাতি করেছিল। তৎপ্রেক্ষিতে আমরা ডাকাতি মামলা রুজু করেছিলাম, তাকে গ্রেফতার করেছি এবং তার কাছ থেকে আমরা ওই প্রাইভেট কারের যে আরোহী ছিল তার লাইসেন্সকৃত পিস্তল নিয়ে গিয়েছিল। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে শাহজাদপুরের রবীন্দ্র কাছারি বাড়িতে সম্পন্ন হয়েছে সব আয়োজন। রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মজয়ন্তী উপলক্ষে আজ থেকে শুরু হয়েছে 3 দিনব্যাপী নানা অনুষ্ঠান। প্রতিদিন দেশ বিদেশের রবীন্দ্র ভক্তদের পদচারণায় মুখরিত থাকছে কবির স্মৃতি বিজড়িত কাছারি বাড়ি প্রাঙ্গণ। শাহজাদপুর থেকে জাকিরিয়া মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। নাটোরের রানী ভবানীর জমিদারির একটি অংশ শাহজাদপুরের জমিদারি নিলামে উঠলে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর 1840 সালে মাত্র 13 টাকা 10 আনায় কিনে নেন। 1890 থেকে 1897 এই 8 বছর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শাহজাদপুরের জমিদারি দেখাশোনার জন্য এখানে আসতেন এবং সাময়িকভাবে বসবাস করতেন। এখানে বসেই কবি রচনা করেছেন প্রচুর কবিতা, প্রবন্ধ ও গীতাঞ্জলির অংশবিশেষ, নাটক বিসর্জনের মতো সাহিত্যকর্ম। এখানে এসে আমরা কবিগুরু রবীন্দ্রনাথের বিষয়ে অনেক কিছু জানতে পারছি। প্রতি বছরের ন্যায় এবারও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মবার্ষিকী উদযাপন খুব সফলভাবে সম্পন্ন হবে বলে আমি আশা করি। প্রোগ্রাম হবে, অনেক নাচ গান, তার গীতি নৃত্যনাট্য অনেক কিছু হবে। কবিগুরুর স্মৃতি বিজড়িত শাহজাদপুরের কাছারি বাড়িতে প্রতি বছরই সাড়ম্বরে উদযাপিত হয়ে আসছে কবির জন্মবার্ষিকী। শাহজাদপুরের সর্বজনীন এই উৎসবে অংশগ্রহণ করতে ইতিমধ্যেই দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন রবীন্দ্রপ্রেমীরা। সাংস্কৃতিক কর্মীরা আমরা আপ্রাণ চেষ্টা করব যেন আমাদের রবীন্দ্র জয়ন্তী শাহজাদপুরের প্রাণের উৎসব আমরা যেন সফলভাবে করতে পারি। আমাদের সবসময় চেষ্টা থাকবে যে আমাদের আগামী প্রজন্ম কিভাবে এই সম্পর্কে ধারণা পাবে বা জানতে পারবে। জেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে থাকছে 3 দিনব্যাপী নানা অনুষ্ঠান। এরই মধ্যে সমস্ত প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। প্রতি বছরই এই জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়ে থাকে। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য আছে তারা এখানে রেগুলার 24 আওয়ার এখানে ডিউটি করে। এখানে পুলিশ থাকে, র্যাব থাকে, বিজিবি থাকে। বিশ্বকবির 164তম জন্মবার্ষিকী উপলক্ষে কবির স্মৃতি বিজড়িত রবীন্দ্র কাছারি বাড়িতে 3 দিনব্যাপী নানা কর্মসূচি শুরু হয়েছে। ইলিয়াস কমল, মাই টিভি।